নমস্কার। ইগনু থেকে আমি পার্থ রায়চৌধুরী। বিপিএসসি 101 এই কোর্সটা আজকে আমরা আলোচনা করব। প্রথমে 101 এর আমরা 8 নম্বর যে ইউনিটটি আছে সেটাতে যাব। এটা হচ্ছে কি যে পলিসি পলিসি অ্যাপ্রোচ এটা। আর পরে আমরা যাব পলিসি সায়েন্স অ্যাপ্রোচ। দুটো অ্যাপ্রোচ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা আমরা আলোচনা করছি সেটা হলো যে তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশের সরকার আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে ব্যস্ত রয়েছে, উন্নয়নের কাজে তাদের দেশে ব্যস্ত রয়েছে। কেন সেটা করছে? একটা টেকসই উন্নয়নের প্রধান লক্ষ্য অর্জনের জন্য তারা তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ব্যবস্থার উন্নতি বজায় রাখতে এবং তাদের রাজনৈতিক ব্যবস্থার সক্ষমতা বা ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কঠোর সংগ্রাম করে চলেছে। তারা দেশের প্রাসঙ্গিক নীতিগুলি উন্নতি করতে চায়। তারা এ ব্যাপারে যে সকল নীতিগুলি চালু আছে সেগুলির উন্নতি করতে চায়। তবে এ সকল জন্য পদ্ধতি, কৌশল, ধারণাগুলি সুচারুরূপে অধ্যয়ন করা খুবই প্রয়োজন। পাবলিক পলিসির এই অধ্যয়নটি এই উদ্দেশ্যে একটি শক্তিশালী পদ্ধতির প্রতিনিধিত্ব করে। পাবলিক পলিসি একটি কি সামাজিক ব্যবস্থা, অতীত থেকে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ভবিষ্যতের জন্য প্রয়োজন কি নতুন নতুন নীতি এবং তার বিকল্প। আজ যা তুচ্ছ তা ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা বর্তমান প্রবণতার যদি একটা এক্সট্রাপোলারেশন করি তাহলে ভবিষ্যৎ কেমন হতে চলেছে সেটা আমরা বুঝতে পারব। জনগণ জননীতির পরিণতি নিয়ে উদ্বিগ্ন এড়াতে পারে না। অতীত খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি বর্তমান নীতি ব্যবস্থা ব্যাখ্যা করতে সহায়তা করে। অতীতের নীতিগুলি বর্তমান এবং ভবিষ্যতের নীতিতে নিজেকে স্থায়ী করে তোলে। পাবলিক পলিসি এমন একটি ক্ষেত্র যা পলিসি এরিয়া বা সেক্টর দ্বারা সংজ্ঞায়িত করা হয়, ডিফাইন করা হয়। পাবলিক পলিসির কয়েকটি প্রধান ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে কি, যেমন স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, পরিবেশ, আবাসন, পাবলিক টয়লেট, আইন শৃঙ্খলা, নগর পরিকল্পনা। এর প্রতিটি ক্ষেত্রের মধ্যে বিশেষ গবেষণার নেটওয়ার্ক এবং সম্প্রদায় বিদ্যমান, যা সমস্যা এবং নীতিগুলি সমাধান করে তোলে এবং ধারণাগুলিকে সমর্থন করে। সুতরাং পাবলিক পলিসির পদ্ধতি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন রাষ্ট্রবিজ্ঞান আর প্রশাসনের ফোকাস জননীতির বিষয়বস্তু, কন্টেন্ট, বিবরণ, বিশ্লেষণ, সরকারি ক্রিয়াকলাপের কারণ এবং পরিণতি ইত্যাদির দিকে আমরা এগিয়ে চলেছি। টমাস ডাই 2004 সালে বিষয়টিকে এইভাবে তুলে ধরেছেন যে এই ফোকাস পাবলিক পলিসির বিষয়বস্তুর বিবরণ জড়িত, পাবলিক পলিসির বিষয়বস্তু জড়িত, পাবলিক পলিসির বিষয়বস্তুর ওপর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শক্তির প্রভাবের একটি বিশ্লেষণ, পাবলিক পলিসির উপর বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং রাজনৈতিক প্রক্রিয়াগুলির প্রভাব সম্পর্কে একটি অনুসন্ধান এবং সমাজের উপর সরকারি নীতিগুলির পরিণতির মূল্যায়ন। এটি প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত উভয়ই হতে পারে। এবারে আমরা পাবলিক পলিসির নীতি নিয়ে প্রকৃতিটা কেমন বা নেচারটা কেমন সেটা আলোচনা করব। পাবলিক পলিসি আলোচনার সূচনা বিন্দু হলো কি পাবলিক পলিসি এবং অ্যাপ্রোচ, এই দুটি শব্দ দিয়ে আমরা কি বোঝাতে চাইছি তা বিবেচনা করা। পাবলিক পলিসি সেই সব ক্ষেত্রগুলির বিপরীতে পাবলিক হিসাবে চিহ্নিত করা হয় যার মধ্যে কি ব্যক্তিগত ধারণা জড়িত থাকে। পাবলিক পলিসি শব্দটা অনুমান করে যে জীবনের এমন একটি ক্ষেত্র রয়েছে যা ব্যক্তিগত বা স্বতন্ত্র নয়, তবে তাকে সাধারণ হিসাবে ধরে রাখা, জেনারেল হিসাবে আমরা বলি। জনস্বার্থ বা জনমতের ক্ষেত্রটি কি ব্যক্তিগত ব্যক্তিদের দ্বারা পরিচালিত, একই রকম হতে পারে না। জনসাধারণ শব্দটি মানুষের ক্রিয়াকলাপের সেই দিকগুলোকে অন্তর্ভুক্ত করে যার জন্য জনস্বার্থ কি সুরক্ষিত করার জন্য সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হয়। সরকারি হস্তক্ষেপ এমন হয় যাতে জনস্বার্থ সুরক্ষিত থাকতে পারে। রাষ্ট্রের ভূমিকা কেমন হবে এই পরিস্থিতিতে সেটা জানা অত্যধিক প্রয়োজন। যাই হোক, সার্বজনিক এবং ব্যক্তিগত ব্যবস্থার মধ্যে কোন কোন বিষয়ে সর্বদা উত্তেজনা, বিতর্ক ইত্যাদি লেগে থাকে সবসময়। টমাস বাকল্যান্ড দ্বারা পাবলিক পলিসির মূল বিশিষ্ট্যগুলো কি হলো সেটা একটু আমরা আলোচনা করে নিচ্ছি। তিনি বলছেন যে নীতিটি কোন ধরনের সমস্যার প্রতিক্রিয়া হিসাবে তৈরি করা হয় তাতে
আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। জনসাধারণের হয়ে নীতি তৈরি করা হয়। আবার ৩ নম্বরে বলছে যে নীতি সরকারই তৈরি করে, যদিও তার ধারণা ইত্যাদি সরকারের বাইরে থেকে আসতে পারে, ধারণাগুলো সব বাইরে থেকে আসতে পারে, বা সরকার ও বেসরকারি অ্যাক্টরদের মিথস্ক্রিয়া বা যেটাকে আমরা ইন্টারঅ্যাকশন বলছি তার দ্বারা তৈরি হয়। নীতিটি সরকারি বেসরকারি অ্যাক্টর বা অভিনেতাদের দ্বারা, মানে অ্যাক্টরদের দ্বারা, যাতে অভিনেতা বলছি আমরা, তাদের দ্বারা ব্যাখ্যা এবং প্রয়োগ করা হয়, যদিও তাদের নিজের ব্যাখ্যা রয়েছে সমস্ত এবং সমাধান তার নিজের নিজের প্রেরণা বা মোটিভ। নীতি হলো সরকার যা করতে বা না করতে পছন্দ করে। ব্রিকল্যান্ড বলছে 2011 সালে এরকম ভাবে নীতিকে ডিফাইন করেছেন। আরেকবার বলি, নীতি হলো সরকার যা পছন্দ করে, করতে পছন্দ করে বা না করতে পছন্দ করে। তাহলে এবং চ্যাচার এবং ম্যালনের মতে পাবলিক পলিসি শব্দটি জনসাধারণের উদ্বেগের বিষয় মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয় এবং সরকারি সিদ্ধান্ত ক্রিয়াকলাপের অধ্যয়ন বোঝায়। গাই পিটার্স 1999 এর মতে কি পাবলিক পলিসি হচ্ছে সরকারি কার্যক্রমের সমষ্টি, সাম টোটাল অফ অল দ্য ওয়ার্কস অফ গভর্নমেন্ট। তা সরাসরি বা এজেন্টদের মাধ্যমে কাজ করা হোক বা না করা হোক, এটা হতে পারে। এটা নাগরিকদের জীবনের উপরে প্রভাব ফেলছে। সরকারের কাজ নিশ্চয়ই নাগরিকদের জীবনের উপর প্রভাব ফেলে। টমাস ডায়ের ভাষায় ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, পাবলিক পলিসি হলো সরকার যা করতে চায় আর না করতে চায়। সামগ্রিকভাবে নীতি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য ক্ষমতাসীনদের দ্বারা লক্ষ্য অর্জনের জন্য এক গৃহীত পদক্ষেপ। এখানে আরো বলা যায় যে সরকারি নীতিগুলো হলো কি, যে সরকারি সংস্থা এবং বেসরকারি অভিনেতাদের গৃহীত এবং তাদের দ্বারাই বাস্তবায়িত নীতি। পাবলিক পলিসি ধারণাটি ব্যাখ্যা করার পর আমরা এখন নীতি পদ্ধতি এবং পরে মডেলগুলির অর্থ ও উপযোগিতা নিয়ে আলোচনা করব। পাবলিক পলিসি এবং এর সমস্যা এ আরো ভালোভাবে বোঝার জন্য জননীতির পণ্ডিতরা এবং জননীতির তাত্ত্বিকরা বিভিন্ন মডেল এবং পদ্ধতি ব্যাখ্যা করেছেন। এই মডেল এবং পদ্ধতিগুলি পাবলিক পলিসির এবং এর সমস্যাগুলি সম্পর্কে আমাদের চিন্তা ভাবনাকে সহজ এবং স্পষ্ট করে তুলেছে। তারা পাবলিক পলিসির ব্যাখ্যাও দেয় এবং এর পরিণতির পূর্বাভাসও জানিয়ে দেয়। যদিও পাবলিক পলিসির ব্যাখ্যা করার বিভিন্ন উপায় গ্রহণ করা হয়েছে এবং ব্যবহার হচ্ছে, তবে মডেল কি এবং একটি পদ্ধতি থেকে আলাদা তা বোঝা সঠিক হবে। সেটা কি, শিক্ষিতভাবে পদ্ধতিগুলি কোনো থিম বা বিষয় বোঝার জন্য বিস্তৃত পথ, যেখানে মডেলগুলি কিছুটা বেশি সুসজ্জিত বিমূর্ততা, যা এমনকি গাণিতিক বা জ্যামিতিক আকারে উপস্থাপনাও করা হয়। পদ্ধতি বা অ্যাপ্রোচ হলো পাণ্ডিত্যপূর্ণ কৌশল বা বিশ্লেষণ পদ্ধতি। এটি রাজনৈতিক ঘটনাগুলির অধ্যয়ন এবং বোঝার জন্য একগুচ্ছ ইন্টেলেকচুয়াল টুলস, মানে যন্ত্রপাতি, ইন্টেলেকচুয়াল টুলস। একটি পদ্ধতি নিজেই তত্ত্বের মূল আধার হতে পারে বা নিজেই একটা সিমুলেশন মডেলের আকার নিতে পারে। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্যই হলো সীমিত ধারণার মধ্যে বিভিন্ন রাজনৈতিক ঘটনার ব্যাখ্যা দেওয়া। তবে অন্যদিকে মডেল হলো বাস্তব জগতের কিছু অংশের একটা সরল উপস্থাপনা বা বিমূর্ততা। প্রকৃতপক্ষে একটা মডেল অপ্রাসঙ্গিক দিকগুলি বা ভ্যারিয়েবলস গুলোকে আমাদের মনোযোগ সরিয়ে দেয় এবং পাবলিক পলিসির প্রকৃতি, কারণ ও উল্লেখযোগ্য পরিণতির উপরে আমাদের দৃষ্টিটাকে নিয়ে আসে। বেশিরভাগ মডেল হলো কি বুদ্ধিভিত্তিক গঠন, যা চিন্তা ভাবনা এবং সরাসরি গবেষণা ঘটিয়ে আমরা ব্যবহার করতে পারি। মডেলগুলো হলো বিভিন্ন ভাগে বিভিন্ন ধরনের ধারণা এবং এগুলির স্বতঃসিদ্ধতা বা পস্তুলেট এর উপর ভিত্তি করে ডেটা বাছাই করতে, বিশ্লেষণ করতে, সম্পর্ক স্থাপন করতে এবং মডেল নির্মাতাকে ব্যাখ্যা ভবিষ্যৎবাণী মানে প্রেডিক্ট করতে সহায়তা করে। বিখ্যাত পলিসি মডেলার
যে ফরেস্টার এর ভাষায় আপনার চারপাশে যে বিষয়বস্তু তার মানসিক ভাবমূর্তি আপনার যে মাথায় করে বহন করে চলেছেন সেটা করে একটা মডেল, তখন কারো মাথায় কিন্তু কোনো শহর সরকার দেশ মনে থাকে না, তিনি কেবল ওই কনসেপ্ট বা ধারণাগুলি নির্বাচন করছেন, সেগুলি বাস্তব অবস্থায় ব্যবহার করেন, তখনই মানসিক চিত্রই হলো মডেল। পলিসি মডেলগুলি কি কি? দারিদ্র দূরীকরণ, শক্তি সংরক্ষণ ইত্যাদির মতো নির্দিষ্ট নীতিগত বিষয়গুলির ক্ষেত্রে ধারণা দিয়ে যাচ্ছে। মডেলগুলি এক ধরনের কল্পনাপ্রসূতভাবে সমস্যা পরিস্থিতির অভিজ্ঞতাগুলি ব্যাখ্যা করার জন্য এক ধরনের কৃত্রিম ডিভাইস বা যন্ত্র। জননীতিকে, যেটাকে বলছি পাবলিক পলিসি, আরো বিশদে ব্যাখ্যা করা ও তার পরিণতি কি হবে সেটা জানার জন্য ইজেকেল ডোর 9টি এলিমেন্ট বা উপাদান নির্ধারণ করে গেছেন। 9টি উপাদান। সে 9টি উপাদান কি হলো পরপর আমরা বলি। সিদ্ধান্ত গ্রহণের সময় মূল্যবোধ মানে ভ্যালু যেটাকে বলছি, উদ্দেশ্য এবং মানদণ্ডের কিছু স্পষ্টতা থাকা উচিত। পরেরটা, পদ্ধতিটি এমন হওয়া উচিত যা অনেক নতুন বিকল্পের খোঁজ দেবে। এটি তুলনামূলক সাহিত্য, অভিজ্ঞতা, উপলব্ধ তথ্য থেকে খোঁজ করা যেতে পারে। 3 নম্বর, এটি বিভিন্ন বিকল্প থেকে প্রত্যাশিত লাভের প্রাথমিক অনুমান, ন্যূনতম ঝুঁকি বা উদ্ভাবনের কৌশল ইত্যাদিকে অনুসরণ করে চলে। 4 নম্বরটা কি? পলিসিটি যদি প্রথম হয় তাহলে বর্ধিত পরিবর্তন মডেল অনুসরণ করা উচিত। আর এটি যদি পরিবর্তিত হয় তাহলে বিকল্প নীতিগুলির সম্ভাব্য ফলাফলগুলি বিবেচনা করা দরকার। তার একটি কাট অফ হরাইজন ঠিক করা যাতে পরবর্তী নলেজ বেসকে আরো বাড়ায়। তো বর্তমান সিস্টেম অ্যানালিসিসের সীমাবদ্ধতাগুলি কাটিয়ে উঠতে আর কি পলিসি অ্যানালিসিস দিকে এগিয়ে যাওয়ার জন্য বিকল্পগুলির বিশ্লেষণ, পরিমাণগত যেটাকে আমরা বলছি অর্থনৈতিক, এবং গুণগত যেটা রাজনৈতিক, উভয় কারণের সাথে মোকাবিলা করা উচিত। পদ্ধতিটি আরো বিস্তৃত বিশ্লেষণ করার জন্য সমস্যাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কিনা তা সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থাতেও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তত্ত্ব ও অভিজ্ঞতা, যৌক্তিকতা, অতিরিক্ত যৌক্তিকতার উপর নির্ভর করা হয়। মিশ্রণের গঠন অবশ্যই এদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি প্রকৃতির উপর নির্ভর করে তৈরি হয়। সুস্পষ্ট কৌশল যেমন সিমুলেশন, ডেলফি, এই সমস্ত পদ্ধতিগুলি ব্যবহার করা হয়। তাছাড়া কি জড়িত বিষয়গুলি থেকে বিভিন্ন রকম জ্ঞান আমরা পেতে পারি, তার জন্য যে যে করা দরকার সেটা আমরা করি। পদ্ধতিটি অভিজ্ঞতা থেকে প্রাপ্ত নিয়মসিদ্ধ শিক্ষা উদ্যোগ এবং সৃজনশীলতা উদ্যোগিত করা, কর্মীদের বিকাশ এবং বুদ্ধিভিত্তিক প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রচেষ্টা, এই জন্য নীতি নির্ধারণের ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। জননীতি বা পাবলিক পলিসির ধারার ও পদ্ধতির উৎপত্তি এবং বিকাশ, আমরা এটা নিয়ে এবার আলোচনা করব। কি অরিজিন অন ডেভেলপমেন্ট অফ পাবলিক পলিসি অ্যাপ্রোচ। আলোকিত ধারণা মানুষের জ্ঞান প্রয়োগের মাধ্যমে, এনলাইটেনমেন্ট যেটাকে আমরা বলছি, আলোকিত ধারণা মানুষের জ্ঞান প্রয়োগের মাধ্যমে সমস্যা যে সমাধান করা যেতে পারে সেটাই হলো জননীতির ধারণার উৎস ও বিকাশের ভিত্তি। এটাই জননীতির পাবলিক পলিসির পটভূমি গঠন করে। আমরা নীতি পদ্ধতির বিকাশের জন্য তথ্য জ্ঞান অর্জনের চেষ্টা করতে পারি যাতে আরো ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করা যায়। ম্যাক্স ওয়েবার, জার্মান সমাজতাত্ত্বিক, তিনি ব্যাখ্যা করেছিলেন যে শিল্পের বৃদ্ধি রাষ্ট্রের জন্য নতুন নতুন যুক্তিসঙ্গত সংগঠনের আবির্ভাব ঘটিয়েছে, যেটাকে আমরা ব্যুরোক্রেসি বলতে পারি। এইসব ব্যুরোক্রেসি ব্যাপারটা আমাদের এই নতুন নতুন যুক্তিসঙ্গত সংগঠন একরকম, সেগুলো কখন এসে শিল্প বিপ্লবের সময় থেকে এসছে, যেটাকে আমরা ব্যুরোক্রেসি বলছি। তাই এর মধ্যে থেকে নীতি নির্ধারণের রাজনৈতিক কার্যকলাপ, প্রশাসন, আমলাতান্ত্রিক কার্যকলাপ, এক ধরনের পৃথকীকরণ এবং উদ্ভব হয়েছিল। বিংশ শতাব্দী গোড়ার দিকে অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইনস দাবি করেছিলেন যে সরকার যদি রোজ দিনের সমস্যাগুলি মোকাবিলা করার কোনো সুযোগ থাকে তবে তাকে
শাসনের জন্য একটি নীতিগত পদ্ধতির প্রয়োজনীয়তা স্বীকার করে নিতেই হবে। একাডেমিক ক্রিয়াকলাপের একটি পৃথক ক্ষেত্র হিসাবে পাবলিক পলিসির বৃদ্ধি 1960-এর দশকে ঘটেছিল, 1960। সেই সময় কি আমেরিকান সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের তত্ত্বাবধানে দুটি কনফারেন্স সংগঠিত হয়েছিল। সেগুলি অস্টিন র্যানে 1968 সালে সেগুলো এডিট করেছিলেন। এডিট করে তিনি পরে আমি একটা বলেছিলেন অনেক কিছু। তবে 1972 সাল থেকে পলিসি স্টাডিজ অর্গানাইজেশনের উৎপত্তি হয়েছিল এবং পরে পরে আরো অনেক পলিসি সম্পর্কিত সংস্থা গঠিত হয়েছিল। অনেক পলিসি সম্পর্কে জার্নাল বেরিয়েছিল। তবে সম্ভবত আরো উল্লেখযোগ্য ঘটনা ছিল যে নীতি এবং সংস্থাগুলির বিষয়টি ব্যাপক একাডেমিক আগ্রহের মধ্যে মনোযোগ আকৃষ্ট করেছিল। ফলস্বরূপ কি নীতি বিশ্লেষণ 1970-এর দশকে একটি পদ্ধতি হিসাবে আবির্ভূত হয়েছিল, যা একটি সমন্বিত সমাজ বিজ্ঞানের সম্ভাবনা সরবরাহ করেছিল, যা একাডেমিক শাখাগুলির সীমানার জন্য সেতু তৈরি করতে পারে। তদন্তের জন্য সমন্বিত ক্ষেত্র হিসাবে নীতি বিশ্লেষণের সম্ভাবনাগুলি 1971 সালে আমেরিকান একাডেমি অফ পাবলিক পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সের তত্ত্বাবধানে একটি প্রাণবন্ত সিম্পোসিয়ামকে উৎসাহিত করেছিল। বলছে কে? চার্লস ওয়ার্থ। 1972 সালে। 1970-80 দশকে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের যে অনেক কোর্সের অসংখ্য পাঠ্যপুস্তক প্রকাশিত হয়েছিল। সেগুলির মূল বিষয়গুলি ছিল কি নীতি তৈরির বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের বিশ্লেষণের একত্রীকরণের ওপর। এই সময়কালটিতে কি থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা প্রতিষ্ঠানগুলির একটি সত্যিকারের বিস্ফোরণ ঘটেছিল, যেখানে থেকে দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটেছিল। থিঙ্ক ট্যাঙ্কগুলি এক ধরনের সমস্যা এবং নীতিকেন্দ্রিক পরিবেশ তৈরি করেছিল, যা পলিসি ওরিয়েন্টেশন ব্যাপারটি নতুন করে ভাবিয়েছে। যেটির প্রতিষ্ঠাতাকে হ্যারাল্ড লাসওয়েল 1951 সালে প্রথম প্রচার করে গেছেন। 1980-90 এর দশকে সর্বাধিক স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল যে এই প্রথম জননীতি বা পাবলিক পলিসি আমেরিকার বাইরে অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল। এটি নিশ্চয়ই একটি অগ্রগতি, কারণ ইতিহাস বলে যে পূর্বে এটি একমাত্র আমেরিকান ধ্যান ধারণার উপাদান দ্বারাই সম্পৃক্ত ছিল, তার বাইরে কেউ ছিল না। আসলে আমেরিকার এটি ছিল জনসাধারণের সমস্যা নিরূপণের নীতি অধ্যয়ন। সেখান থেকে হ্যারাল্ড লাসওয়েল এটিকে বহির্বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। পাবলিক পলিসির জননীতির পদ্ধতি বা অ্যাপ্রোচ 4টি স্কলারের অবদান সচরাচর আমরা ধরে থাকি। এদের 4 জনকে আমরা খুব ভালোভাবে পড়ি, যেমন হ্যারাল্ড লাসওয়েল, হারবার্ট সাইমন, চার্লস লিন্ডবম এবং ডেভিড স্টার্ন। তাদের চিন্তাধারা, তাদের রচনা ছড়িয়ে আছে চারদিকে। নীতি নির্ধারণ এবং নীতি বিশ্লেষণের ব্যাপারে এই পণ্ডিতদের তাদের প্রাথমিক কাজগুলি অধ্যয়ন করা এবং এই সব বিকাশের অনুসরণ করা সবচেয়ে ভালো সূচনা আর আমাদের কি হতে পারে। জননীতির পদ্ধতিতে বিভিন্ন মনীষীর কি ধরনের চিন্তা ভাবনা ছিল সেটা নিয়ে আমরা বলছি। প্রথমে লাসওয়েলের চিন্তাধারা। হ্যারাল্ড লাসওয়েলই সম্ভবত মনে হয় প্রথম যিনি নীতি পদ্ধতির বিকাশের পেছনে এক চলমান চেতনা হিসাবে দাঁড়িয়ে আছেন। পাবলিক পলিসি বা জননীতি নিয়ে তার লেখাগুলি 1980-র দশকে ছিল, যখন তিনি চিকাগো স্কুলের ভাবধারা থেকে অনুপ্রাণিত হয়ে মানুষের সমস্যা লঘবের জন্য বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির মানে মাল্টিডিসিপ্লিনারি দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন। উদাহরণস্বরূপ কি 1940-এর দশকে তিনি আমেরিকান পলিসি কমিশন নামে এক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠার সহায়ক ভূমিকা পালন করেছিলেন, হেল্পফুল হয়েছিলেন সেটা তৈরি করা, যার লক্ষ্য ছিল কি সমাজ বিজ্ঞানী, ব্যবসায়ী আর নীতি নির্ধারকদের মধ্যে গঠনমূলক একটা ডায়ালগ তৈরি, মাধ্যমে মানে জ্ঞান ও নীতির মধ্যে দূরত্ব ঘুচিয়ে ফেলা, এদের মধ্যে কথোপকথন মীমাংসা করে। লাসওয়েল মন্তব্য করেছেন, আমরা নীতিবিজ্ঞানকে মানে পলিসি সায়েন্সকে নীতি নির্ধারণ এবং নীতি সম্পাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত একটি ডিসিপ্লিন হিসাবে ভাবতে পারি এবং একটি নির্দিষ্ট সময়ের নীতিগত সমস্যাগুলির
প্রাসঙ্গিক ডেটা শনাক্তকরণ এবং ব্যাখ্যা দেওয়ার সাথে সম্পর্কিত। তিনি নীতি, প্রক্রিয়ার জ্ঞানের ধারণাটি দিয়েছিলেন এবং যুক্তি দিয়েছিলেন যে নীতিবিজ্ঞান এবং কি হলো, নীতিবিজ্ঞান হলো সমস্যা ভিত্তিক। সবসময় মনে রাখতে হবে ওনার কাছে নীতিবিজ্ঞান হলো কি একটা সমস্যা ভিত্তিক। এই সমস্যা অভিমুখী হওয়ার মানে হলো কি বিষয়টি বহুমুখী বিষয় নিয়ে জড়িত হওয়ার লক্ষ্যে অগ্রসর হবে এবং এতে ধারণাটা মানে আইডিয়া এবং কৌশলগুলি, স্ট্র্যাটেজিগুলি সংশ্লেষণ, আইডিয়া এবং স্ট্র্যাটেজির সংশ্লেষণ। লাসওয়ালের মতে কি নীতিবিজ্ঞানকে নীতি প্রক্রিয়ার জ্ঞান এবং নীতি প্রক্রিয়ার জ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। নীতি বিজ্ঞানকে তাই আমরা কি বলি, নীতি বিশ্লেষণ, নীতি প্রক্রিয়া এবং তার সাথে জ্ঞানের সাথে সম্পর্কিত। আর দুই, নীতি প্রক্রিয়া বিশ্লেষণ, সেক্ষেত্রে কি যে পাবলিক পলিসি গঠন এবং বাস্তবায়ন সম্পর্কিত জ্ঞানের সাথে সম্পর্কিত। নীতি বিশ্লেষণ এমন একটি যুগে বিকশিত হয়েছিল যেখানে সরকারকে সমস্যা সমাধানকারী আর রাজনৈতিক ব্যবস্থাকে একটি সমস্যা প্রসেসর হিসাবে দেখা হতো। প্রসেসর সমস্যা। সাইমনের কি অবদান? পাবলিক পলিসি বা জননীতির পদ্ধতিতে সাইমনের কি কন্ট্রিবিউশন সেটা আমরা জানছি। আলবার্ট সাইমনের নীতি পদ্ধতির বিকাশে অবদান অসামান্য। তার কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার 1947 সালে সেই বইটিতে সীমাবদ্ধ যৌক্তিকতা, যেটা বন্ডেড রেশনালিটি বিশ্লেষণ কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনটি স্টেজে এটিকে তিনি বিশ্লেষণ করেছেন, ইন্টেলিজেন্স, ডিজাইন আর চয়েস। আমরা জানি তিনটে স্টেজে তিনি সিদ্ধান্তর বিশ্লেষণে কাজে লাগাতেন। একটি তাত্ত্বিক স্তরে সংগঠন পোশাকে মানুষের বিশ্লেষণ যৌক্তিকতার সীমাবদ্ধ অধ্যয়নের সাথে জড়িত, যাতে ব্যক্তি তার সিদ্ধান্তগুলিতে যৌক্তিকতার যতটা সম্ভব কাছাকাছি পৌঁছানো যায় ততদূর পর্যন্ত কাজ করে যেতে পারে, নীতি সিদ্ধান্ত নিতে পারে, সবকিছু দেখে শুনে নয়, যতটা উনি পৌঁছতে পারেন। সাইমন 1957 সালে এটা কোট করেছিলেন। তো এবারে লিনবোমের অবদান পাবলিক পলিসি অ্যাপ্রোচে ওনার কি দান সেটা আমি দেখছি। পাবলিক পলিসির পদ্ধতির উন্নয়নে চার্লস লিনবোমের অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। তার বর্ধিতবাদ বা ইনক্রিমেন্টালাইজেশনের সাইমনের যুক্তিসঙ্গত পদ্ধতির সাবস্টিটিউট বলে পরিচিত ছিল, বিকল্প বলে পরিচিত ছিল। তার দ্য সায়েন্স অফ মডেলিং ধরো 1959 নিবন্ধটি এখনো নীতি নির্ধারণের প্রক্রিয়াকে একটি তত্ত্ব হিসাবে সমৃদ্ধ করেছে। যাই হোক, বছরের পর বছর ধরে লিনবোমের চিন্তাধারা তার মূল যুক্তির বাইরেও বিকশিত হয়েছে। মানে আসল নীতি ছাড়া অন্য জায়গাতেও তার যে তত্ত্ব ছিল সেটা বিকশিত হয়েছে। লিনবোম সিমন্সের রেশনাল তত্ত্বের সমালোচনা করেছিলেন, মডেলের। তিনি লাসওয়েল এবং এস্টনের দেওয়া পর্যায় বা কার্যকরী সম্পর্কে চিন্তা ভাবনা, নীতি প্রক্রিয়া অধ্যয়নের ব্যাপারটিও বাতিল করেছিলেন। এই বলে কি জন্য? এই বলে যে এগুলির অধ্যয়নের কোনো মূল্য নেই। বিপরীতে লিনবোমের মডেল পর্যায় এবং পর্যায়গুলির মধ্যে শক্তি ও মিথস্কে ইন্টারঅ্যাকশন বিবেচনা করে। তার মতে কি নীতি নির্ধারণ একটি জটিল ইন্টারেক্টিভ প্রক্রিয়া। তার মতে ইন্টারেক্টিভ প্রক্রিয়া একটি জটিল, কোনো শুরু বা যার কোনো শেষ নেই। পদ্ধতিটা কি ধীরে ধীরে বিকশিত হচ্ছে অতীতের বৈচিত্র্য সহ, যদিও পদ্ধতিটি যুক্তিসঙ্গত পদ্ধতির চেয়ে রাজনৈতিকভাবে আরো সুসংবদ্ধ। এই পদ্ধতির অধীন নীতি নির্ধারণকে এমন একজন ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয় যার সম্পূর্ণ ভিন্ন নীতি তৈরি করার মতো সময় নেই, অর্থ নেই বা মস্তিষ্ক নেই বা ইন্টেলিজেন্স নেই। তার মানে এটা তাদের উপযোগী করেই তৈরি করা। এবারে এস্টনের ভিউ বলবো। রাষ্ট্রবিজ্ঞানের নীতির উপর আলোচনাতে ডেভিড এস্টনের অবদান কিন্তু ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি 1960-এর দশকে একটি নীতি সংক্রান্ত মডেল তৈরি করেছিলেন, যেটি নীতি ধারণার আউটপুট বা উৎপাদ নিয়ে
তিনি এক উদীয়মান অধ্যয়নের মাধ্যমে নীতি নির্ধারণ, পলিসি মেকিং, নীতি আউটপুট বা উৎপাদ এবং এর চারিপাশের পরিবেশের সম্পর্ক রচনা করেছিলেন তার বিখ্যাত মডেলটির মাধ্যমে। ইস্টোনিয়ান মডেলটি কি? আবার ব্যবস্থাপনা মডেলও বলা হয়। মডেলটিকে ব্যবস্থাপক মডেলও বলা হয়। এই মডেল যোগান, ইনপুট দিচ্ছি, যোগান, উৎপাদ, আউটপুট, তথ্য প্রেরণ ইত্যাদির উপরে গুরুত্ব দেয় এবং এই প্রক্রিয়া হচ্ছে ডাইনামিক, চলমান, গতিশীল হিসাবে দেখা দেয়। ডেভিড স্টোন তার পলিটিক্যাল সিস্টেম বইটিতে মারফত এই বিষয়টিকে আলোচনা করে গেছিলেন। এই মডেল অনুযায়ী রাজনৈতিক ব্যবস্থাকে একটা স্বতন্ত্র বিচ্ছিন্ন ব্যবস্থা হিসাবে কিন্তু দেখা হয় না। অন্যান্য ব্যবস্থা যেমন অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, এগুলো সবই পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং একে অপরকে প্রভাবিত করছে। এই প্রত্যেকটি ব্যবস্থা আবার সামগ্রিক পরিবেশে কাজ করে এবং পরিবেশের দ্বারা নির্ধারিত। রাজনৈতিক ব্যবস্থা ইস্টনের মতে কি? মূল্যের কর্তৃত্বপূর্ণ বন্টন, এটা মূল কথা। অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ। এই কাজটির জন্য রাজনৈতিক ব্যবস্থার কাছে বিভিন্ন ধরনের যোগান বা উৎপাদ আসে। রাজনৈতিক ব্যবস্থা তার নিজের কাঠামো, নিয়ম নীতির মধ্য দিয়ে যোগানকে উৎপাদে মানে ইনপুটকে আউটপুটে রূপান্তরিত করছে, কনভার্ট করছে। উৎপাদ মানে আউটপুট সঠিকভাবে হচ্ছে কিনা, উৎপাদনের দক্ষতা, কার্যকারিতা রাজনৈতিক ব্যবস্থার কাছে খবর পাঠায়, যা কি করে দেয়? ফিডব্যাক, বা যেটাকে আমরা তথ্য প্রেরণ বলছি। এবারে ভিক্রানিয়ান পলিসি সংক্রান্ত ধারণা। ভিক্রানিয়ান অ্যাপ্রোচ পলিসির কি? আমেরিকান সমাজবিজ্ঞানী নীতি সংক্রান্ত ধারণা বা মডেল বিকাশের ক্ষেত্রে খুব অগ্রণী। তবে কিছু ব্যতিক্রম ছিল, যেমন স্যার জেফ্রি ভিকার্স, যিনি নিজে ছিলেন ব্রিটিশ তাত্ত্বিক, তার লেখা দি আর্ট অফ জাজমেন্ট 1965 সালে লিখেছেন। বইটি পলিসি সংক্রান্ত ব্যাপারে ছিল খুবই উন্নত, কিন্তু যদিও পলিসি কেমন ভাবে উদ্ভব হয়েছে ইত্যাদি ব্যাপারে কোনো নতুন কিছু ধারণা দিতে পারেননি। ভিক্রানিয়ান মডেল নীতি নির্ধারণকে একটি কি বলেছেন? জটিল ক্রিয়াকলাপ হিসাবে ধারণা দিয়েছেন, যেখানে মূল্যবোধ, বাস্তবতার বিচারগুলি পরিবর্তিত এবং সামঞ্জস্য করা হয়। এই মডেল সমস্যা সমাধানের যে সমস্ত লক্ষ্য নির্ধারণের ধারণা বা পরামর্শ দেয়, সেভাবে কখনোই সমাধান করা হয় না। তার কাজ মূল্য বিচার, ভ্যালু জাজমেন্ট ও বাস্তবতা বিচারে রিয়েলিটি জাজমেন্টের ইন্টারাকশন, মিথস্ক্রিয়া। ভ্যালু জাজমেন্ট আর কি রিয়েলিটি জাজমেন্ট, ভ্যালু জাজমেন্ট, রিয়েলিটি জাজমেন্ট, এই দুটোর মধ্যে ইন্টারাকশনের উপরে গুরুত্ব দিয়ে গেছেন। ডোরের পলিসি সংক্রান্ত ধারণা, ইজকেলে ড্ররে ছিলেন একজন ইসরায়েলি। এবারে ডোরের পলিসি সংক্রান্ত ধারণা আমি বলবো। ইজেকেল ডোর ছিলেন কে? একজন ইসরায়েলি রাষ্ট্রবিজ্ঞানী, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্টিস্ট, ইসরায়েলি, যিনি কি নীতি নির্ধারণের প্রক্রিয়াটি সমৃদ্ধ করতে তার অবদান রেখেছিলেন। তিনি লিন্ডবমের ক্রমবর্ধমানবাদী অবস্থানের বিরোধিতা করেছিলেন, মানে ইনক্রিমেন্টালাইজেশনের লিন্ডবমের সেটা বিরোধিতা করেছিলেন, এবং কি র্যাশনালিটি মানে যুক্তিবাদের এক পরিবর্তিত রূপের পক্ষে সওয়াল করে গেছেন। তিনি পাবলিক পলিসি অধ্যয়নের জন্য কি একটি বৈজ্ঞানিক পদ্ধতি বিকাশের প্রয়াসে সিস্টেম অ্যানালিসিস, পলিসি অ্যানালিসিস ও আচরণগত বিজ্ঞানের দিকে আকৃষ্ট হন। তার কাছে কি পাবলিক পলিসি মেকিং রি-এক্সামিন এই বইটি 1968 সালে প্রকাশিত হয়েছিল। এখনো সেটি এক গুরুত্বপূর্ণ বই নীতি পদ্ধতির ব্যাপারে। পরবর্তীতে 1989 সালে সংস্করণটিতে উল্লেখযোগ্য কারণ অনেক কিছু নতুন অ্যাড করেছিলেন। কারণ কি? তিনি ইসরায়েলি সরকারে কাজ করার জন্য অনেক ব্যবহারিক তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই সব কিছু তিনি পরের সংস্করণে লিপিবদ্ধ করে গেছেন। হ্যাঁ, তো এটি লক্ষ্য করা যেতে পারে যে মধ্যপ্রাচ্যের দৃষ্টিকোণ থেকে ড্রর আমেরিকান এবং ইউরোপের পাঠ্যগুলি থেকে আলাদা জিনিস লিখে গেছেন। তার মানে আগে সমস্ত যত আমরা নীতি সংক্রান্ত ব্যাপারগুলো সব আমেরিকান ইউরোপের ব্যাপার দেখেছি, তো ড্রোর এটা তার দৃষ্টিকোণ ছিল ইসরায়েল এবং আমাদের মানে প্রাচ্য ব্যাপার নিয়ে সেগুলো কাজ করে গেছে।
তার মানে কি, ওনার কাজগুলো উন্নয়নশীল দেশগুলির জন্য জননীতি বিশ্লেষণের সীমাবদ্ধতার প্রতি যথেষ্ট সংবেদনশীল ছিল এই ব্যাপারে। এই জন্য তারপরে কি কতগুলো অ্যাপ্রোচ, কতগুলো মডেল নিয়ে আমরা করব। কি মডেলগুলো কি? প্রথমে ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক পদ্ধতি বা মডেল বলছি। ইনস্টিটিউশনাল সনাতনী এই মডেলটি কি সরকারের সাংগঠনিক কাঠামোর উপরে গুরুত্ব দেয়, বিভিন্ন বিভাগের প্রাতিষ্ঠানিক বিন্যাস ও কাজকর্মকে উল্লেখ করে, কিন্তু বিভিন্ন বিভাগের পারস্পরিক সম্পর্ককে উপেক্ষা করে। সাংবিধানিক ধারা কি কি এসব দিয়ে কাজ, সাংবিধানিক ধারা, প্রশাসনের নির্দেশ, সাধারণ আইন এই মডেলে গুরুত্ব পায়। কিন্তু একটি বিভাগ এবং বিভাগ থেকে উদ্ভূত জননীতির মধ্যে যে সম্পর্ক থাকে তা এই গোষ্ঠী আলোচনার মধ্যে রাখে না। রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণের মডেলটি তার জনপ্রিয়তা হারায় এবং গোষ্ঠী মডেল, এলিট জনসাধারণ মডেল, ব্যবস্থা ব্যাপক মডেল অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। তবে আধুনিক যুগে সরকারের যে স্ট্রাকচারাল যে সমস্ত চেঞ্জ হচ্ছে তার প্রেক্ষিতে এই মডেলটি কিন্তু গুরুত্ব বেড়ে যেতে পারে ভবিষ্যতে। নতুন করে সরকারের বিভিন্ন কাঠামো, তাদের পারস্পরিক সম্পর্ক, আমলাতন্ত্রের বিন্যাস ইত্যাদি আলোচনার মাধ্যমে এই মডেলটা প্রাসঙ্গিকতা ফিরে পেতে পারে। কার্ল ফ্রেডরিকের এই কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এবং ডেমোক্রেসি বইটি এই মডেলের একটি গুরুত্বপূর্ণ বই। তারপরে আমি করছি রেশনাল পলিসি মেকিং মডেল, যুক্তিবাদী নীতি নির্ধারণের মডেল। এই মডেলটা কি? যৌক্তিকতার যুক্তিবাদ এমন দুটি শব্দ যা প্রায়শই সমাজবিজ্ঞান সাহিত্যে পাওয়া যায় এবং ব্যবহৃত হয়, তবে তারা নীতি নির্ধারণের অনুশীলনের চেয়ে তাদের পক্ষ অবলম্বনী বেশি সমর্থন করে। যাই হোক, যৌক্তিকতায় নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব মাপকাঠি, ইয়ার্ডস্টিক অফ উইজডম, প্রজ্ঞার মাপকাঠি। যৌক্তিকতা নীতি নির্ধারণের ক্ষেত্রে কি প্রজ্ঞার মাপকাঠি, ইয়ার্ডস্টিক অফ উইজডম হিসাবে ব্যবহৃত হয়। এই পদ্ধতি কি জোর দেয় নীতি নির্ধারণের যুক্তিসঙ্গত ভিত্তিকে, যেখানে বিকল্পগুলি থেকে একটিকে নির্বাচন হয়। আসলে যৌক্তিক নীতি নির্ধারণ হচ্ছে একটা সেরা বিকল্প বেছে নেওয়া। টমাস ডাই 2004 সালে যৌক্তিকতাকে দক্ষতার সাথে তুলনা করেছিলেন। তার কথায় একটি নীতি তখনই যৌক্তিক হয় যখন এটি সবচেয়ে দক্ষ হয়। তার মতে অর্থাৎ যদি এটির দ্বারা অর্জন করা মূল্যবোধ, ভ্যালু, অর্জন করা মূল্যবোধ আর ত্যাগ করার মূল্যবোধের মানগুলির যদি অনুপাত অন্য কোনো বিকল্প নীতির চেয়ে ইতিবাচক মানে প্লাস বা উচ্চতর বেশি হয়। তিনি আরো ব্যাখ্যা করেছিলেন যে দক্ষতার ধারণাটি একটি সরকারি নীতি দ্বারা অর্জিত সমস্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মূল্যবোধের গণনাতেও বোঝায়, কেবলমাত্র আর্থিক শর্তে পরিমাপ করা হয় না, ইকোনমিক্যালি কেবল পরিমাপ করা হয় না। যৌক্তিক নীতি নির্ধারণের সাথে জড়িত একজন নীতি নির্ধারককে অবশ্যই সমাজের সমস্ত মূল্য পছন্দ, তাদের আপেক্ষিক ওজন জানতে হবে। সোসাইটিজ ভ্যালু প্রিফারেন্স আর কি দেয়ার রিলেটিভ ওয়েট, এগুলো জানতে হবে। আর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি স্পষ্ট করতে হবে এবং তাদের র্যাঙ্ক অনুযায়ী সাজাতে হবে। সমস্ত নীতি বিকল্পগুলো জানতে হবে। প্রতি নীতি বিকল্পগুলির পরিণতি কি হবে সেটাও জানা দরকার। প্রতিটি নীতি বিকল্পের জন্য অর্জিত ত্যাগ করা সামাজিক মূল্যবোধের অনুপাত গণনা করা দরকার। আর কি শেষে লক্ষ্যগুলির সাথে মেলে এমন সবচেয়ে দক্ষ নীতি বিকল্পটি নির্বাচন করা। সাইমনের মতে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আদর্শ সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে কি করা হয়, নীতি নির্ধারকেরা সমস্যার জটিলতা ছোট ছোট আর কি বোধগম্য অংশে বিভক্ত করেন, তার ভেতর থেকে একটি বিকল্প চয়ন করেন যা সর্বোত্তম এবং সন্তোষজনক এবং অপ্রয়োজনীয় অনিশ্চয়তা এড়িয়ে চলেন। হারবার্ট সাইমন আরো উল্লেখ করেছেন, যদিও ব্যক্তিরা উদ্দেশ্যমূলকভাবে যুক্তিসঙ্গত, তাদের যৌক্তিকতা সীমিত জ্ঞানীয় এবং কি সংবেদনশীল ক্ষমতা দ্বারা সীমাবদ্ধ। লিমিটেড
কগনিটিভ এবং ইমোশনাল ক্যাপাসিটিস। এবারে গ্রুপ মডেল, গোষ্ঠী মডেল যেটাকে বলছি, জননীতির প্রক্রিয়াগত মডেলের দ্বিতীয় উল্লেখযোগ্য মডেল হলো গোষ্ঠী মডেল। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রেসার গ্রুপ যেটাকে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সাধারণত বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থান্বেষী গোষ্ঠীগুলি আইন বিভাগের সঙ্গেই যোগাযোগ রাখে এবং আইনসভার ওপরেই তারা বেশি প্রেসার দেয়, চাপ সৃষ্টি করে। কিন্তু বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে যে রাষ্ট্রবিজ্ঞানীরা লক্ষ্য করেছে যে তথাকথিত নিরপেক্ষ হিসাবে পরিচিত শাসন বিভাগ তারা গোষ্ঠীর প্রভাবের বাইরে যেতে পারে না। এল.এম. কোহেলমার তার গবেষণায় দেখিয়েছেন যে শাসন বিভাগ গোষ্ঠীর পছন্দ মতো নীতি গ্রহণ করে এবং গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য নীতিকে সমগ্র রাষ্ট্রের উপযোগী বলে চালাতে চায়। এই গোষ্ঠী মডেলটি মানে হাইড্রোলিক থিসিস নামে পরিচিত। হাইড্রোলিক প্রেসার আমরা জানি, তাই এটাকে এই তত্ত্ব অনুযায়ী নীতিকে বিভিন্ন ধরনের শক্তির উৎপাদ হিসেবে গণ্য করে, আউটপুট। আর্থার এফ বেন্টলে বা দি প্রসেস অফ গভর্নমেন্ট এই তত্ত্বকে সুস্পষ্টভাবে ব্যক্ত করেন। এবারে এলিস মাস্ক মডেল, এই মডেল অনুযায়ী কি ধরে নেওয়া হয় যে কি সমাজ উলম্বভাবে বিভাজিত। একদল রয়েছে যারা রাজনৈতিক ক্ষমতা উপভোগ করছে আর প্রয়োগ করছে, এরা এলিট শ্রেণী। অপরদিকে রয়েছে কি সাধারণ জনগণ বা মাস, যাদের কাছে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। এলিট শ্রেণীর সদস্যদের মূল্যবোধ, চিন্তা ভাবনা, পছন্দ অপছন্দ একই ধর্মের এবং সেগুলো কি সাধারণ জনগণের থেকে কিন্তু আলাদা। জননীতি উপর থেকে নিচে অর্থাৎ এলিট শ্রেণী থেকে সাধারণ জনগণের কাছে পৌঁছায়। এই মডেল মনে করে যে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃত্ব যে পরিবেশে সিদ্ধান্ত গ্রহণ করে সেই পরিবেশ সক্রিয়তা অর্থাৎ সঠিক তথ্য পরিবেশন ইত্যাদি দেখা যায় না। ফলে কি নির্জীব জনগণকে নিয়ন্ত্রণ করে এলিট শ্রেণী যে নীতিগুলো গ্রহণ করে এতে সামগ্রিকভাবে তাদের নিজস্ব নীতির প্রতিফলন ঘটে। যে নীতিগুলো এলিট শ্রেণী গ্রহণ করে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কি স্থিতাবস্থা মানে স্ট্যাটাস কো বজায় রাখা। এই মডেলের উজ্জ্বল দৃষ্টান্ত সি রাইটস মিলের দ্য পাওয়ার এলিট বইটি, কৌশলগত পরিকল্পনার মডেল। নীতি গ্রহণের তৃতীয় মডেলটি হলো কি কৌশলগত পরিকল্পনাকে মডেল। এই মডেলটি যুক্তিবাদী মডেল আর কি ক্রমবর্ধিত ইনক্রিমেন্টাল নীতির মডেলের ইতিবাচক দিকগুলো নিয়ে গড়ে উঠেছে, এদের দুর্বলতাগুলোকে পরিহার করেছে। এই মডেলটি কি মার্কিন অর্থনীতিবিদ অ্যামিতাই এডজওয়ানি জনপ্রিয় করেছিলেন এবং মূলত বেসরকারি প্রতিষ্ঠানের নীতি গ্রহণের ক্ষেত্রে এটা খুব প্রাসঙ্গিক। এবারে রাজনৈতিক জননীতির মডেল বা পলিটিক্যাল পাবলিক পলিসি অ্যাপ্রোচ, এটা কি যৌক্তিকতার মডেল থেকে সম্পূর্ণভাবে সরে আসাই হলো এই রাজনৈতিক নীতি প্রক্রিয়ার পদ্ধতি। লরেন্স লিন, পিটার ডি লিওনের মতো লেখকরা এই পদ্ধতিটার পক্ষে ছিল। যেহেতু নীতি বিশ্লেষণ একটি যুক্তিসঙ্গত পদ্ধতি, তাই এটির ভ্যালু কনফ্লিক্ট বা মূল্য দ্বন্দ্ব সমাধান করতে পারে না। অন্যদিকে কি রাজনীতি হলো দ্বন্দ্বের কি ব্যবস্থাপনা। সমাজের প্রধান উদ্বেগগুলি কি আর সমস্যাগুলি বা কি এবং এগুলো সম্পর্কে সরকার কি ভাবছে আর কি করা উচিত সে সম্পর্কে মানুষের বিভিন্ন ধারণা রয়েছে। তাই নীতি নির্ধারকদের অবশ্যই রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভর করতে হবে। তারা নীতি বিশ্লেষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিচে আমি যেগুলো বলছি সেই ব্যাপারে জোর দেয়। কি কি সেগুলো? সামাজিক সমস্যাগুলি সম্যক শনাক্ত করা, যেখানে কি সরকারি পদক্ষেপের প্রয়োজন হয়। নীতি নির্ধারণ প্রক্রিয়া পর্যায়ে পারস্পরিক বিরোধী মূল্যবোধের মধ্যে যুক্তিসঙ্গত ভারসাম্য একটা ব্যালেন্স রেখে চলা। তৃতীয়টা কি বিভিন্ন গোষ্ঠীর জন্য সাধারণ উপকারী ফলাফলের জন্য একটা অনুসন্ধান চালিয়ে যাওয়া। মিত্রদের মানে কি অ্যালিস, তাদের জয়ের জন্য অংশগ্রহণকারীদের মধ্যে আপোষ, সমঝোতা, দর কষাকষি করা। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নীতি বিশ্লেষণ নীতি নির্ধারণ প্রক্রিয়ার একটি গৌণ ভূমিকা পালন করে। চার্লস
লিন্ডব্লম 1998 সালে ব্যাখ্যা করেন কৌশলগত বিশ্লেষণ এবং রাজনৈতিক অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সমন্বয় হলো অন্তর্নিহিত প্রক্রিয়া, যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাগুলি বুদ্ধিমান ক্রিয়াকলাপের স্তর অর্জন করে। লিমিটেশন, আমরা পাবলিক পলিসি অ্যাপ্রোচের একটা সীমাবদ্ধতা এবং জননীতি পদ্ধতির দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি। জননীতি পদ্ধতির দৃষ্টিকোণ থেকে ইউনিটে আলোচিত পদ্ধতি মডেলগুলো এক ধরনের মানসিক বিমূর্ততা মডেল, হ্যাঁ, মেন্টাল কনস্ট্রাক্ট, নীতি নির্ধারণের মেকানিক হিসাবে বিবেচিত হয়। নীতি বিজ্ঞানের বিকাশে মডেলগুলি অত্যন্ত দরকারি পদ্ধতিগত সরঞ্জাম। এটি স্বীকার করা দরকার যে প্রাসঙ্গিক বাস্তবতা মডেলিং সিস্টেমে খুব জটিল, যেটি অনেক সময় সম্পূর্ণভাবে গ্রহণ করা সম্ভব হয় না। তাই এই ইউনিটে আলোচনা করা হয়েছে যে প্রতিটি মডেলের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে এবং কোনো একক মডেল নীতি নির্ধারণ প্রক্রিয়া সমস্ত জটিলতা এবং সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো গ্রহণ করার জন্য যথেষ্ট বলে বিবেচিত কিন্তু কখনোই হয় না। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে জননীতি অবশ্যই দরকার, বিশেষত যদি একটি দারিদ্র আমরা দূর করতে পারি, বর্ণবাদের অবসান ঘটাতে পারে, শান্তি নিশ্চিত করতে পারে পৃথিবীতে, অপরাধ প্রতিরোধ করতে পারে, জল দূষণ বা অন্যান্য দূষণ প্রতিরোধ করতে পারে ইত্যাদি। তবে পাবলিক পলিসির যে কোনো সিরিয়াস স্টাডির ক্ষেত্রে কিন্তু সঠিক নীতি গ্রহণের ক্ষেত্রে নীতি পদ্ধতির সীমাবদ্ধগুলিও স্বীকার করে দিতে হবে। কিছু সামাজিক সমস্যা যেমন ভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার মধ্যেই কিন্তু সমস্যা লুকিয়ে থেকে যাবে। উদাহরণস্বরূপ, যদি দারিদ্র সীমাকে এমন একটি রেখা হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা 1/3 জনসংখ্যাকে তার নিচে রাখে, তবে দারিদ্র নির্মূল কখনোই করা যাবে না। সেই রকম কি সমাজে একটি গোষ্ঠীর সমস্যার সমাধান করে এমন সব নীতিগুলো অন্য গোষ্ঠীর জন্য সমস্যার কারণ হতে পারে। দ্বিতীয়ত, প্রত্যাশা সবসময় রাজনৈতিক ব্যবস্থার সামর্থ্যকে ছাড়িয়ে যেতে পারে। দ্বিতীয়ত, প্রত্যাশা সবসময়, তদুপরি এটি বেশ সম্ভব যে কিছু অর্থনৈতিক এবং সামাজিক শক্তি সরকার দ্বারা ব্যবহার করা যায় না, এমনকি যদি এটি করা বাঞ্ছনীয় মনে হয়। যেমন উদাহরণস্বরূপ, যেমন কিছু কিছু সরকারি স্কুলে খুব বেশি শিক্ষিত সক্ষম নাও হতে পারে, যতই সরকার চেষ্টা করুক না কেন। অন্যদিকে কি সরকার সমাজে সামাজিক সংস্কার আনতে সক্ষম নাও হতে পারে। তদুপরি সামাজিক সমস্যাগুলি অস্বাভাবিক কারণে পরিণতি থাকতে পারে এবং একটি নির্দিষ্ট নীতি সমস্যাগুলি নির্মূল করতে সক্ষম নাও হতে পারে। দ্বিতীয়ত, কিছু জটিল সামাজিক সমস্যার সমাধানের জন্য এমন সব নীতির প্রয়োজন যেসব সমস্যার চেয়ে সবচেয়ে ব্যয়মুখী, ব্যয়বহুল। উদাহরণস্বরূপ, নাগরিক অস্থিরতা, দাঙ্গা, ভ্যান্ডালিজম, হিংসা, দমন নীতি, দমনগুলো এইসব গ্রহণ না করলে কিন্তু নির্মূল করা যায় না। যদিও সেখানে কি বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সমাবেশের মতো গণতান্ত্রিক মূল্যবোধগুলো খুব ব্যয়বহুল বলে প্রমাণিত হয়। এবং চতুর্থত কি, দেশের গণতান্ত্রিক কাঠামো পুরোপুরি যৌক্তিক নীতি প্রণয়নের জন্য গঠিত হয়, কিন্তু সামাজিক সমস্যার সমাধান একটি যুক্তিসঙ্গত পদ্ধতি বোঝায়। এর পরিবর্তে গণতান্ত্রিক ও কাঠামো যুক্তিবাদের চেয়ে মানে এলিট চয়েস গোষ্ঠী স্বার্থে করতে পারে। তাই সবসময় সম্ভাবনা থাকে যে পাবলিক পলিসি যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যাবে না। সম্ভবত একটি গণতান্ত্রিক ব্যবস্থা একটি সম্পূর্ণ যৌক্তিক নীতি নির্ধারণের জন্য গঠিত হয় না। এবারে পরে উপসংহার যদি বলি, সেক্ষেত্রে কি এই ইউনিটে পাবলিক পলিসির অর্থ এবং তাৎপর্য ব্যাখ্যা করা হচ্ছে। এখানে বেশ কয়েকটা নীতি পদ্ধতি মডেল নিয়ে আলোচনা করা হলো। একটি জননীতির পদ্ধতি হিসাবে এটি সরকারের মধ্যে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন প্রধানত সরকারি নীতি তৈরি করতে সাহায্য করে এবং যেটা জনসাধারণ ভালোর জন্য তৈরি করে। এটা লক্ষ্য করা যায় যে মডেলারদের প্রধান কাজ হলো কি একটি তাত্ত্বিক মডেল বা পদ্ধতি সরবরাহ করা, পাবলিক পলিসি প্রক্রিয়াকে সহজতর করে। একটি পদ্ধতি বা মডেলের উপযোগিতা মানুষের সমস্যার সত্যিকারের গুরুত্বপূর্ণ দিকগুলো সহজভাবে বোঝার ক্ষমতার মধ্যে নিহিত থাকে। আমার আধুনিক বিজ্ঞান এবং কীটকৌশল ব্যবহার করে মানুষের সমস্যার লাঘবের চেষ্টা করি। পলিসি অ্যাপ্রোচ একটি ভালো পদ্ধতি এবং কৌশলগুলি অনুসন্ধান করতে সাহায্য করে, যা নীতি নির্ধারকদের সবচেয়ে সুবিধাজনক পদক্ষেপ চয়নে সাহায্য করে। সুতরাং পাবলিক পলিসি পদ্ধতি হলো সরকার এবং তার জনগণের অধ্যয়ন। মোদ্দা কথা হলো এইটি যে পাবলিক পলিসির পদ্ধতি হলো কি সরকার এবং তার জনগণের
অধ্যয়ন এবং এই ধারণাটি তুলে ধরে যে সরকার নীতি তৈরি করে জনগণের সমস্যা সমাধান করার জন্য। এরপরের চ্যাপ্টারে চলে যাচ্ছি আমরা, পলিসি সায়েন্স অ্যাপ্রোচ, ইউনিট নম্বর 9। এখানে নীতি প্রক্রিয়া তত্ত্ব, মডেল এবং পদ্ধতিগুলির এখনো প্রভাবশালী হয়ে আছে, কারণ পণ্ডিতেরা এগুলিকে পাবলিক পলিসির গুরুত্বপূর্ণ দিকগুলি ব্যাখ্যা করার জন্য দরকারি বলে মনে করেন। পাবলিক পলিসি পদ্ধতি মডেলগুলি পাবলিক প্রক্রিয়া অন্তর্ভুক্ত সমস্ত ঘটনা ব্যাখ্যা করতে কিন্তু অসমর্থ, এবং তার সহযোগীরা পর্যবেক্ষক কে হেইনসেন 2002 এবং তার সহযোগীরা কি অবজার্ভ করেছিলেন যে তার তদন্তের অত্যাধুনিক পদ্ধতির বিকাশ সত্ত্বেও নীতি বিশ্লেষণ নীতি নির্ধারকদের উপর বড় কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। নীতি বিশ্লেষকরা সচরাচর ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে থাকেন, সেখান থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ল্যাসওয়েল বলেছেন, আমরা নীতিবিজ্ঞানকে নীতি নির্ধারণ এবং নীতি সম্পাদন প্রক্রিয়া ব্যাখ্যা করার সাথে সাথে সম্পর্কিত বিভাগ হিসাবে ভাবতে পারি, আর ডেটা শনাক্তকরণ, ব্যাখ্যা প্রমাণ ইত্যাদি দেওয়ার সাথে সম্পর্কিত, যা একটি নির্দিষ্ট সময়ে নীতিগত সমস্যার সাথে প্রাসঙ্গিক। নীতিবিজ্ঞান মানে যেটাকে আমরা বলছি পলিসি সায়েন্স একটি কি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা একটি শব্দ হিসাবে নীতি সম্প্রদায়ের কাছ থেকে খুবই মনোযোগ পেয়েছে। পলিসি সায়েন্স পাবলিক পলিসির একটি কি নিয়মতান্ত্রিক এবং বৈজ্ঞানিক অধ্যয়ন। এটি পাবলিক পলিসি সাধারণ পদ্ধতির একটি সমসাময়িক অভিযোজন, অ্যাডাপ্টেশন। এটা হলো কি একটি সমসাময়িক অভিযোজন, একটি অ্যাডাপ্টেশন। পাবলিক পলিসি এবং জনসাধারণের পরামর্শ সাধারণ দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পলিসি সায়েন্স খুব পুরনো। এর ঐতিহাসের অগ্রগতি সমাজবিজ্ঞানী এবং সামাজিক রাজনৈতিক ঘটনাগুলির জটিল মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে। বস্তুনিষ্ঠ পরীক্ষামূলক এবং আদর্শগত সত্য তৈরি করার জন্য নীতিবিজ্ঞানের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে এখন ক্রমবর্ধমান সন্দেহ এবং সমালোচনা কিন্তু হয়েছে। এক সময় কি যখন বৈজ্ঞানিক যৌক্তিকতার উপর জোর দেওয়া হতো, সেটাই এখন সমাজের জন্য যুক্তির একটি বিস্তৃত তত্ত্ব দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। আজ পলিসি সায়েন্সের সামাজিকভাবে প্রাসঙ্গিক জ্ঞানের অধ্যয়নের জন্য দূর পর্যন্ত চলে গেছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে। পলিসি সায়েন্স অন্য সব সমাজবিজ্ঞানের মতো, বিশেষ করে ম্যাককুল 1955 যাকে প্রভাবশালী তাত্ত্বিক ঐতিহ্য বা টমাস কুন প্রাকৃতিক বিজ্ঞানে যাকে প্যারাডিম বলে অভিহিত করেছেন, সেই রকম কিছু তৈরি করতে পারেনি। এখানে কারণটি হলো কি বিভিন্ন পাঠ্য এবং নীতি অধ্যয়নের পরিভাষার বিভিন্ন বৈচিত্র্যের কারণে নীতিবিজ্ঞানের দৃষ্টিভঙ্গির বিকাশ সহজ হয়নি। তাই নীতিবিজ্ঞান স্কলারদের কিভাবে পাবলিক পলিসি তৈরি করা হয় তার বৈজ্ঞানিক লাইনের উপর ভিত্তি করে তত্ত্ব নির্মাণের ব্যস্ত থাকা উচিত। এটি পাবলিক পলিসির ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলির মধ্যে কিন্তু একটি। এই ইউনিটটাতে হ্যারল্ড ল্যাসওয়েল এবং অন্যান্য পলিসি মানে সায়েন্টিস্টদের নীতিবিজ্ঞানের ধারণা এবং নীতিভঙ্গি আলোচনা করা হবে। তাছাড়া কি পলিসি সায়েন্সের প্রকৃতি ও ভূমিকা নিয়েও আলোচনা করা হবে। এখানে নীতিবিজ্ঞানের চ্যালেঞ্জগুলির পরীক্ষা করা হবে, সাথে সাথে আরো কেমন ভাবে এটিকে উন্নত করা যায় এবং আরো আলোচনা আমরা করব এখানে। তবে নেচার অফ পলিসি সায়েন্স অ্যাপ্রোচ, পলিসি সায়েন্স ধারণাটি প্রথমে প্রণয়ন করেছিলেন কে? হ্যারল্ড ল্যাসওয়েল 1951 সালে ড্যানিয়েল লার্নারের সঙ্গে একটি সম্পাদিত দি পলিসি ওরিয়েন্টেশনের উপর একটি রচনায় এটি ধারণাটি দিয়েছিলেন। এই কাজটি সামাজিক সমস্যাগুলি মোকাবিলার জন্য অনুসন্ধানের একটি নতুন ক্ষেত্র তৈরির দিকে প্রথম একটা নিয়মতান্ত্রিক ভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন। ল্যাসওয়েল তার প্রবন্ধ দি পলিসি ওরিয়েন্টেশন 1951 এতে কি ডিওয়েকে একজন নীতিবিজ্ঞানী হিসাবে স্বীকার করেছেন, যিনি কি উচ্চতর বিমূর্ততা সম্পর্কে উচ্চতর অনুপাতের চেয়ে সমাজের অনুশীলনগুলি মূল্যায়ন এবং পুনর্গঠনে বেশি আগ্রহী ছিলেন। ল্যাসওয়েল 1951 সালে নীতিবিজ্ঞান বা পলিসি সায়েন্সকে কি সামাজিকভাবে প্রাসঙ্গিক জ্ঞান উৎপাদন এবং প্রয়োগের এক বিষয় হিসাবে ব্যাখ্যা করেছিলেন। পলিসি সায়েন্সের প্রতি ল্যাসওয়েলের দৃষ্টিভঙ্গি ছিল মাল্টিডিসিপ্লিনারি, মানে প্রাসঙ্গিক সামাজিক সমস্যা ভিত্তিক এবং স্পষ্টভাবে মানে
এক্সপ্লিসিটলি আদর্শগত। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই উচ্চাভিলাষী লক্ষ্যগুলি উপলব্ধি করা নীতিবিজ্ঞান সম্পাদয়ের একটি উদ্বেগের বিষয় হয়ে ওঠে। যদিও বিভিন্ন পণ্ডিতদের অবদান বিভিন্ন অভিব্যক্তি সহ নীতিবিজ্ঞানের বিবর্তন এবং গ্রহণযোগ্যতার উপর সমষ্টি প্রভাব ফেলেছে, স্পষ্ট প্রভাব ফেলেছে। নীতিবিজ্ঞান নীতি নির্ধারণের প্রক্রিয়াকে একটি যুক্তিসঙ্গত পদ্ধতি। ভি সুব্রানাম 1980 সালে পলিসি সায়েন্সকে কি বলেছেন, যে সামাজিক ভৌত এবং প্রাকৃতিক বিজ্ঞানের সমস্ত প্রাসঙ্গিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হিসাবে চিহ্নিত করেছেন, যা নীতিগত সমস্যাগুলিতে সময়ের আগে বলে চিহ্নিত করা হয়। যুক্তিবাদী মডেলটি বৈজ্ঞানিক পরিকল্পনার প্রতি একটি প্রতিশ্রুতি জড়িত। এর অর্থ কি, সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্ত প্রচলিত পদ্ধতি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসা। নীতি বিশ্লেষণ সংস্কৃতির প্রধান তিনটি বৈশিষ্ট্য ড্রোরের অগ্রণী লেখনী থেকে পাওয়া যায়। সেগুলো কি, যেগুলো হলো কি, প্রযুক্তিগত বিশেষজ্ঞরা যারা সিদ্ধান্তের নৈতিক প্রভাব সম্পর্কে সংবেদনশীল ছিল, আর সরকারের গবেষকদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা দরকার। 2 নম্বর। 3 নম্বর কি, একটি বিশেষজ্ঞ শাসক শ্রেণীর গণতন্ত্র বিরোধী মনোভাবকে প্রতিহত করার জন্য সচেতন নাগরিক সমাজ তৈরি। লাসওয়েল থেকে ড্রোর পর্যন্ত কি, পলিসি সায়েন্সের কেন্দ্রীয় ধারণাটি হলো এটি একটি পছন্দের তত্ত্ব। তার মানে এটি হচ্ছে থিওরি অফ চয়েস, নীতি পছন্দের নির্ধারণের একটি পদ্ধতি। নীতি পছন্দের নির্ধারণের নীতি পছন্দ নির্ধারণের একটি পদ্ধতি। নীতি অধ্যয়ন এবং নীতি বিশ্লেষকদের প্রশিক্ষণের জন্য অনেক নিবন্ধ বই প্রকাশিত হয়েছে, সেখানে নীতিবিজ্ঞান একটি কি বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে ধরা হয়, এবং যেখানে পেশাদার বিশ্লেষকদের যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞ হিসাবে ধরা হয়। ইজেকেল ড্রোর 1971, এবং এই বিষয়ের বেশিরভাগ লোকেরা এই বিষয়ে একমত বলে মনে করা হয় যে নীতিবিজ্ঞান একটি আন্তঃবিষয়ক ইন্টারডিসিপ্লিনারি পদ্ধতি গঠন করে, যা মূলত কি নিয়মতান্ত্রিক জ্ঞান, কাঠামোগত যৌক্তিকতা, স্ট্রাকচারাল র্যাশনালিজম, এবং কি সংগঠিত ক্রিয়াকলাপের মাধ্যমে নীতি প্রক্রিয়ার উন্নতিতে সক্রিয়। তিনি জোর দিয়ে নীতিবিজ্ঞানে এই বলেন যে বিচ্ছিন্ন নীতি সমস্যার মূল বিষয়বস্তুর সাথে সরাসরি কিন্তু সম্পর্কিত নয়, বরং জ্ঞানের উন্নত পদ্ধতি এবং আরো ভালো নীতি নির্ধারণের ব্যবস্থাকে সাথে সম্পর্কিত। একইভাবে লাসওয়েল জোর দিয়ে বলেছেন যে সিদ্ধান্ত প্রক্রিয়ার জ্ঞান কিভাবে নীতিগুলি তৈরি করা ও কার্যকর করা হয় তার নিয়মতান্ত্রিক এবং অভিজ্ঞতামূলক অধ্যয়ন বোঝায়। যদিও এই বিষয়ের বেশিরভাগ লেখায় নীতিবিজ্ঞানের মৌলিক লক্ষ্যগুলির সাথে একমত বলে মনে হলেও তারা সাধারণত নীতিবিজ্ঞানকে কোনো কার্যকরী সংজ্ঞা দিয়ে যেতে পারেননি। কারণ কি, নীতিগত কারণগুলির বাস্তবায়ন মূল্যায়নের সাথে জড়িত জ্ঞানের প্রকৃতি ক্রস ডিসিপ্লিনারি হওয়ার জন্য একমত না হওয়া, কারণ এর সীমানা সঠিকভাবে বর্ণনা করা হয়নি। আসলে কি, সমাজবিদ্যা, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, ব্যবস্থাপনা বিজ্ঞান মানে ম্যানেজমেন্ট সায়েন্স ইত্যাদির মতো শাখাগুলির কি সাথে এগুলো সম্পর্কিত। অন্যান্য সামাজিক বিজ্ঞানের মতো পলিসি সায়েন্সও একটি সঠিক বিজ্ঞান নয়। কারণটা কি, মূল বিজ্ঞান মানে সত্যের অনুসন্ধানের সাথে সম্পর্কিত। মূল বিজ্ঞান কি হচ্ছে, সত্য অনুসন্ধানের সাথে সম্পর্কিত, যা বুঝতে ভবিষ্যদ্বাণী করে, প্রেডিক্ট করে। বেশিরভাগ লেখক মনে করেন যে নীতিবিজ্ঞান বা পলিসি সায়েন্স যে একটি পদ্ধতি বা অ্যাপ্রোচ যা জ্ঞানের উন্নত পদ্ধতি এবং আরো ভালো নীতি নির্ধারণের ব্যবস্থার সাথে সম্পর্কিত। এটি এমন একটি কৌশল স্ট্র্যাটেজি যা সিদ্ধান্ত গ্রহণকারীকে জ্ঞানের উন্নত পদ্ধতিতে সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কার্ল ওয়েস পলিসি সায়েন্সকে গবেষণাতে ব্যবহারের সিদ্ধান্ত চালিত মডেল হিসাবে বর্ণনা করেছেন। এই অনুক্রমিক মডেলের নিম্নলিখিত পর্যায়গুলি যেমন রয়েছে, সেগুলো কি, সামাজিক সমস্যাগুলি সংজ্ঞায়িত করা, অনুপস্থিত জ্ঞান শনাক্ত করা, সামাজিক গবেষণা পদ্ধতি অবলম্বন করে প্রাসঙ্গিক ডেটা সংগ্রহ, সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া, আর শেষে নীতি নির্বাচন। পলিসি সায়েন্স পলিসি
পলিসি অপশন নির্বাচনের ক্ষেত্রে অবদান রাখে। ধারণা হিসাবে এটা দুটি ক্ষেত্রে জোর দিতে পারে। এটি নীতি নির্ধারণের পদ্ধতিতে অবদান রাখে, আর দুই কি এই নীতিগত বিকল্পগুলি সমাজের ভেতরে প্রবেশ করে, সমাজে ইস্যুগুলো গভীরভাবে চিন্তা করে, আর কি সংবেদনশীল বিষয়গুলি পরিবর্তনের সত্যতা যাচাই করে পরিবর্তনের যাতে ব্যবস্থা হয় তার জন্য বিবেচনা করে। সংক্ষেপে নীতি নির্ধারক এবং জনগণ উভয়কেই সংবেদনশীল করার মাধ্যমে নীতিবিজ্ঞান রাজনৈতিক এজেন্ডায় কিন্তু প্রভাব ফেলে। হ্যারল্ড ল্যাসওয়েল ভিশন অন পলিসি সায়েন্স, কি তার ধারণা, হ্যারল্ড ল্যাসওয়েলের কি ধারণা ছিল পলিসি সায়েন্স? হ্যারল্ড ল্যাসওয়েল একজন নীতিবিজ্ঞান হিসাবে তার লেখায় মাধ্যমে নীতিবিজ্ঞানের ওপর অবদান রেখে গেছে। ল্যাসওয়েলের মতে নীতিবিজ্ঞান সমস্যা সমাধানের উপলব্ধ জ্ঞানের মাধ্যমে প্রাসঙ্গিকতা নির্ধারণ বা নির্বাচন এবং মূল্যায়ন প্রক্রিয়া অধ্যয়ন করে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বিপরীতে নীতিবিজ্ঞান সরকারি এবং বেসরকারি সংস্থার বিভিন্ন রকম প্রক্রিয়া অধ্যয়ন করে। তাই ভবিষ্যতে নীতিবিজ্ঞানের আরো পরিধি বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেছেন যে উন্নয়ন বিশ্লেষণ নীতিবিজ্ঞানের সাথে সম্পর্কিত, ডেভেলপমেন্ট অ্যানালিসিস, এবং এটি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বোঝার একটা পদ্ধতি। এটি পাবলিক পলিসির মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য, মূল্যবোধ ইত্যাদির উপলব্ধি। ল্যাসওয়েল রাষ্ট্রবিজ্ঞানকে একটি নীতিবিজ্ঞান হিসাবে বিবেচনা করেন, অ্যাকচুয়ালি পুরো রাষ্ট্রবিজ্ঞানকে একটি নীতিবিজ্ঞান হিসাবে বিবেচনা করেন, যেখানে কি জ্ঞান সুসম্পর্ক উদ্দেশ্যের জন্য একত্রিত হয় এবং ইতিহাসের উন্মোচন প্রক্রিয়ায় প্রদর্শিত হওয়ায় সম্ভাব্য আকস্মিকতার সাথে সম্পূর্ণরূপে সম্পর্কিত। এটা ভার্মা বলেছে 2000-এ। ল্যাসওয়েলের মতে পলিসি সায়েন্স 5টি ভিন্ন ভিন্ন ইন্টেলেকচুয়াল বা কাজ সম্পাদন করে। এই 5টি কাজ কি? ল্যাসওয়েলের মতে নীতিবিজ্ঞানীরা দুটি লক্ষ্য, প্রথমত জ্ঞানের অনুসন্ধান, আরেকটি হলো কি ক্ষমতা বিশ্লেষণ। তিনি অভিমত ব্যক্ত করেছিলেন যে একজন নীতি বিজ্ঞানীর উন্নতি উচিত কি নিজের সম্বন্ধে সচেতন ও অচেতন দুরকম ভাবে পর্যবেক্ষণ করা উচিত। এই ধরনের পর্যবেক্ষণের মাধ্যমে নীতিবিজ্ঞানী মূল্যের ভ্যালুর খোঁজ করে, আর কি মূল্যবোধগুলিকে আকার দেয় এবং তাকে প্রভাবগুলি বুঝতে সক্ষম হয়। তাই এই ধরনের পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের ভিত্তিতে নীতিবিজ্ঞানীরা মূল্যবোধের সার্বজনীন ভিত্তি অনুসন্ধান করতে সক্ষম হবেন। তাই ল্যাসওয়েল নীতিবিজ্ঞানীদের কি বলছেন, যে মূল্যবোধের দিকে মনোযোগ দিতে। ডেসক্রিপশন অফ ট্রেন্ডস, ট্রেন্ডের কি হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সামাজিক বিষয়গুলিতে নীতিবিজ্ঞানীর ভূমিকা। এই পদ্ধতি জ্ঞান অনুসন্ধান এবং জ্ঞান অনুসন্ধানের শিক্ষকদের ভূমিকার উপরেও জড়িত। পলিসি সায়েন্সের নিছক একাডেমিক আলোচনা থেকে সরে এসে সমাজের ব্যবহারিক সমস্যা সমাধানের মুখোমুখি হওয়া প্রয়োজন। ল্যাসওয়েল আরো পরামর্শ দিয়েছিলেন যে নীতিবিজ্ঞানের প্রাসঙ্গিক জ্ঞান বা দক্ষতা যাদের আছে তাদের সবসময় গবেষক, শিক্ষক এবং কর্মকর্তা বা বিপ্লবীদের সাথে সবসময় যোগাযোগ থাকা দরকার। তার মানে তিনি সবসময় চাইতেন যে তাত্ত্বিক জ্ঞান ব্যক্তিদের সাথে ব্যবহারিক প্রয়োগের ইন্টারাকশন যেন সবসময় চলে। কিসের জন্য? যে উচিত সমাজের ভালোর জন্য। ল্যাসওয়েল নগর সভ্যতার বিকাশ এবং আধুনিক সমাজে মূল্য ব্যাখ্যার প্রয়োজনীয়তার সাথে পলিসি সায়েন্সের বিকাশের প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন। তিনি লক্ষ্য করেন যে আদিম সমাজ জ্ঞান ম্যানিপুলেটিভ এবং অনুমানমূলক ছিল, কারণ সেই দিনগুলোতে লোকেরা জাদু, ধর্মীয় আচার, অন্যান্য অদ্ভুত সব প্রাচীন রীতিনীতিতে বিশ্বাস করত। সেই সব জ্ঞান এখন কি হয়ে গেছে, এম্পিরিসিজমের আওতায় পড়েছে, অভিজ্ঞতাবাদের ধারায় এসেছে, যেটা কি রেপ্লিকেট হয়েছে। লাসওয়েল মনে করেন আধুনিক সমাজ নীতিবিজ্ঞানের বিকাশ এবং বৃদ্ধির জন্য সহায়ক, তবে এর অনেক কারণ আছে। সেগুলি হলো কি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ও বৃদ্ধি, আরো ক্রমবর্ধমান জাতিদ্বন্দ্ব এবং সমাজের বহুত্ববাদী প্রকৃতির উন্মাদ। তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে গণতন্ত্র নীতিবিজ্ঞানকে বেশি ভূমিকা দেয়, অন্যদিকে সর্বগ্রাসী শাসন, যেটাকে আমরা বলছি টোটালিটারিয়ান, নীতিবিজ্ঞানের এই ভূমিকাকে কি করেন, দমন করে। নীতিবিজ্ঞান যে গুরুত্ব দেওয়া হয় তা অনেকাংশে নির্ভর করে রাজনৈতিক ব্যবস্থা নীতিবিজ্ঞানের বিকাশকে অনুমতি বা বাধা দেয় কিনা তার উপরে। প্রজেকশন, ভবিষ্যৎ। লাসওয়েল মনে করেন যে নীতিবিজ্ঞান অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্যে একটা
সমন্বয় রক্ষা করে চলে। যদি এই রকম সংযোগ না প্রদান করা হয় তবে জনগণের উপকারী নীতি প্রণয়ন করা সম্ভব হবে না। তিনি জোর দিয়েছিলেন যে নীতিবিজ্ঞানের জন্য কি উন্নয়নমূলক নির্মাণ প্রয়োজন, যা সামাজিক প্রক্রিয়া পরিচালনার জন্য ব্যবহার করা যেতে পারে। অল্টারনেটিভস, ল্যাসওয়েলের সংকট নিরসনের জন্য বিকল্প অনেক দৃষ্টান্ত প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে নীতিবিজ্ঞানের তথ্য সংগ্রহ করতে পারেন এবং আধুনিক অডিও ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে এগুলি উপস্থাপনা করতে পারেন। এই ধরনের বিশ্লেষণের বিকল্প সঞ্চয়, আকার এবং ক্ষমতা ভাগাভাগি নিয়ে কাজ করা উচিত। তাদের যুক্তিকে শক্তিশালী করার জন্য নীতিবিজ্ঞানের ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করা উচিত এবং পদ্ধতিগতভাবে বৈজ্ঞানিকভাবে ডেটা বিশ্লেষণ করা উচিত। ল্যাসওয়েল এবং এই নীতিপূর্ণ বাস্তবায়নের প্রক্রিয়ায় নীতিবিজ্ঞানের এক ভবিষ্যতে বিরাট সম্ভাবনা রয়েছে। নমস্কার।